সমবেত সুধী মণ্ডলী, এবার আমি বিনীতভাবে অনুরোধ করব আজকের এই আলোচনা সভার শেষ পর্বে এখন এই গ্রন্থের উপরে আলোচনা করবেন, যার কথা শোনার জন্য আপনারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন, বঙ্গবন্ধু কন্যা শেখ রেহানা। আমি তাকে আলোচনার জন্য আহ্বান জানাচ্ছি। বাংলা। মাননীয় প্রধানমন্ত্রী, শ্রদ্ধেয় আলোচক বৃন্দ এবং উপস্থিত সুধী মণ্ডলী, আসসালামু আলাইকুম। আমি এখানে বঙ্গবন্ধুর বইয়ের ভিতরে যা আছে তা নিয়ে আলোচনা করতে আসিনি, সেটা তো অন্য লোকে বলবে। আমি আমার বাবার কথা বলবো দু চারটে। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে আপনাদের কাছে কিছু বলতে পেরে আমি আনন্দিত। চেষ্টা করছি, আমি ভালো বক্তা নই। আমার বাবার লেখা অসমাপ্ত আত্মজীবনী দীর্ঘ অপেক্ষার পর দেশের মানুষের হাতে তুলে দিতে পেরে একটি বড় দায়িত্ব পালন করতে পেরেছি বলে মনে করি। 15 আগস্টের পর আমাদের কাছে অশ্রু বেদনা ছাড়া আর কিছু অবশিষ্ট ছিল না। দেশে ফিরতে পারবো কি পারবো না, 32 নম্বর বাড়িটি কি অবস্থা, টুঙ্গিপাড়ায় যেতে পারবো কিনা, কিছুই বুঝতে পারছিলাম না। কখনো কখনো মনে হতো যে এভাবে কি সারা জীবন কেটে যাবে। তবুও কোথায় জানি একটা সাহস বা একটা আল্লাহর উপরে বিশ্বাস ছিল যে না, একদিন দেশে ফিরতে পারবো। এত কষ্টের বাংলাদেশ আর আমরা বিদেশে থাকবো পড়ে, এটা তো হতে পারে না। বাংলার জনগণ তো এটা সহ্য করতে পারবে না। পিতা মাতা ভাই বোন সব হারিয়ে এত বড় শোক সামলানো খুব কঠিন। চোখ ভেসে যেত, মন ভেঙে যেত। বয়স অল্প ছিল, কিভাবে নিজেদের সামলাতাম। আমরা দুবোনকে ধরে কাঁদতাম। কাঁদতে কাঁদতে অনেক সময় পার করেছি। দুজনকে সান্ত্বনা দেবার চেষ্টা করেছি। তারপর আপা যখন আওয়ামী লীগের সভানেত্রী হয়ে দেশে ফিরলেন, আমাদের স্বপ্ন ছিল একটাই, আব্বার আদর্শ প্রতিষ্ঠা করা এবং মানুষের কল্যাণে কাজ করা। 81 সালে আপা যখন দেশে ফিরেন, আপাকে বাড়িতে ঢুকতে দেওয়া হয় নাই, 32 নম্বরে ঢুকতে দেওয়া হয় নাই। বাড়ির সামনে রাস্তায় বসেই তিনি দোয়া দরুদ পড়তে বাধ্য হন। এই বাড়িতে আমাদের কত স্মৃতি। 6 দফা স্বাধীনতা আন্দোলনের সময় এই বাড়িতে কত মানুষ আসতো, কত সভা হতো, লোকারণ্য থাকতো। সেই বাড়ি আজ নির্জন, নিস্তব্ধ, শূন্যতায় ভরা। বুকের ভেতর সব ব্যথা বেদনা চেপে রাখতে হতো, কাউকে কিছু বলতে পারতাম না। নিজেকে নিজেই শক্ত করে রাখতাম, সান্ত্বনা খুঁজে বেড়াতাম। 83 সালে আমি বাংলাদেশে ফিরে আসি। এসে ওই বাড়িতে প্রবেশ করতে আমার খুব কষ্ট হয়েছে, বুক ভেঙে গেছে। আমাদের ভাগ্যে ছিল আব্বার হাতের এই স্মৃতি, এবং এটাই আমাদের জীবনের একটা অমূল্য সম্পদ। আমাদের পরিবারে পারিবারিক একটি মূল্যবোধ ছিল। জন্ম থেকেই আমরা আব্বাকে দেখে আসছি জেলে জেলে। আমার মায়ের কাছে শিক্ষা পেয়েছি বড়দের কিভাবে সম্মান করতে হয়। অনুমতি ছাড়া তাদের জিনিসপত্র ধরা বা দেখা উচিত না।
আব্বার লেখা খাতাগুলো মা খুব যত্ন করে গুছিয়ে রাখতেন তার প্রিয় জিনিসপত্রের সঙ্গে। আমরা দূর থেকেই দেখতাম, কিন্তু ধরা বা দেখা বা পড়ার সাহস হতো না, বা তখন এত বুঝতেও পারিনি যে এর ভিতরে এত কিছু লেখা থাকবে এবং এটা যে আমাদের পরম সম্পদ, সেটা তখনও বুঝতে পারিনি, অনেক ছোট ছিলাম। আমরা দূর থেকেই দেখতাম। ইতিহাসের একটা প্রামাণ্য দলিল হয়ে উঠবে এটা। তখনও বুঝতে পারি না আব্বার জীবন কত বিচিত্রভাবে চিত্রিত, কত দুর্লভ অভিজ্ঞতার মধ্যে দিয়ে নিজেকে গড়ে তোলার পাশাপাশি সে সময় রাজনীতি ও রাজনীতিবিদদের সম্পর্কে চিন্তা ভাবনা করতেন, সাধারণ মানুষের কথা ভাবতেন, বাবা মার কথা ভাবতেন। তিনি তার সময় একান্ত একজন বিশ্বস্ত ও আদর্শবাদী রাজনীতিবিদ ছিলেন। তারুণ্যের অদম্য সাহস, দেশপ্রেম, আত্মত্যাগের মহিমা, দুর্দান্ত দূরদর্শিতার অধিকারী ছিলেন। সহজ সরল মুখের ভাষায় নিজের জীবনের সব কথা বলেছেন। বিশেষ করে তিনি যখন দিল্লিতে গেছেন, কিভাবে টিকিট ছাড়া উনি ওটাও লুকাতে চেষ্টা করেননি। প্রথমে পড়তে পড়তে একটু খটকা খেলাম যে আব্বা টিকিট ছাড়া। চিন্তা করে ওনার বয়সটা বের করলাম, ওই বয়সে ওইটা সাজে, কারণ তখন তো এটা কোনো দোষের ছিল না। ওই বয়সে তো ছেলে মেয়েরা অনেক কিছু করে, উনি তো একটা সামান্য একটা টিকিট নিয়ে 3 জন চলেছিলেন। ওটাও লুকাতে চেষ্টা করেননি যে আমি ওইটা কোনো ঘটনাই ঘটেনি বা কিছু। এই যে সহজ সরল ব্যাপারটা কিভাবে লিখে গেলেন, সেটা বঙ্গবন্ধু বলেই সম্ভব। অনেকে হয়তো লিখতেন না আমি কখনো অন্যায় কাজ করিনি বা কিছু না। পড়তে পড়তে আমাদের মনে হয়েছে সেই তরুণ বয়সে কথা। এই গ্রন্থের পাতায় পাতায় রয়েছে তার সাধারণ জীবনের সাক্ষী। আমি আপা পাতা ছুঁয়ে ছুঁয়ে তার স্মৃতির ঘ্রাণ খুঁজে পেতে চেষ্টা করেছি। একবার না, কতবার যে আমরা পড়েছি। প্রথম প্রথম ভয় লাগতো, কিন্তু তারপরে মনে হতো কখনই খারাপ লাগলে বা কোনো সময় ওখান থেকে একটা লাইন পড়ে নিজেদের শক্তি সাহস আমরা জোগাড় করতাম। এটাই আমাদের শ্রেষ্ঠ প্রাপ্তি। কারণ এত তাড়াতাড়ি চলে যাবে বুঝতে পারিনি তো। আমাদের হয়তো কিছু বলতেন, দিক নির্দেশনা দিতেন, ওখানেই পড়ে মনে হতো আব্বা বোধহয় চাচ্ছেন এখন এটা করি, বা ওটাই আমাদের মনে হতো যে এখনো আমরা পড়ি কোনো কিছু মনে হলে মনে হয় ওখান থেকে আমাদের উদ্দেশ্য বলা হচ্ছে। হয়তো আব্বা আপার হাতে মাথায় হাত রেখে বলছেন হাসু তুমি এটা করো, দেশের কল্যাণের জন্য এটা করো। আপা বোধহয় ওইখান থেকে এত সাহস বা এত কাজ করার উৎসাহ পান। এই গ্রন্থে একটি কথা আছে, আমার দাদা আমার বাবাকে বলেছেন, বাবা রাজনীতি করো, আপত্তি করব না, তবে লেখাপড়া করতে ভুলো না। লেখাপড়া না শিখলে মানুষ হতে পারবে না। এই কথাটা আমি আমার ছেলে মেয়েদের সবসময় বলি, বাবা লেখাপড়া করো, লেখাপড়া শিখে অনেক জ্ঞানী হও। লেখাপড়া ছাড়া দুনিয়াতে চলতে পারবে না। সবাই সবকিছু নিয়ে যেতে পারে, ওই শিক্ষাটা কেউ নিয়ে নিতে পারবে না, এবং সেই চেষ্টাই করে যাচ্ছি। আমি আগেই বলেছি আমাদের পারিবারিক একটি মূল্যবোধ ছিল, এটা হলো সেই মূল্যবোধ। শিক্ষা দীক্ষা তিনি তার সারা জীবন চর্চা করে গেছেন, আমাদেরও সেই আদর্শে অনুসরী করে গেছেন। তিনি তার পিতামাতা, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, নেতাকর্মীদের কথা বলেছেন এবং আমার মায়ের মমতাময়ী চরিত্রটি তুলে ধরেছেন। তিনি কতখানি আদর্শময়ী আত্মদেখী মহিলা ছিলেন। এই আত্মজীবনী বাঙালি জাতির সংগ্রামী ইতিহাসের একটি শ্রেষ্ঠ অধ্যায় হয়ে থাকবে। এই ইতিহাস তরুণ প্রজন্মের কাছে শিক্ষণীয়, দেশপ্রেমের উজ্জ্বল শিক্ষা হয়ে থাকবে, সামনে চলার সাহস যোগাবে। আমি আশা করব এই আত্মজীবনী আপনারা পড়বেন, অন্যকে পড়তে সহযোগিতা করবেন, তাহলেই তার আত্মার শান্তি পাবে, তার প্রতি শ্রদ্ধা জানানো হবে। কেননা বাংলার মানুষ ছিল তার প্রিয়। তিনি এই বাঙালি জাতির একটি স্বাধীন দেশ দিয়ে গেছেন, এই দেশের কল্যাণের জন্য সারা জীবন আত্মত্যাগ করে গেছেন। খাতাগুলি হাতে নিয়ে মনে হয়েছে সাধারণ রুলটা না খাতা,
কারাগারের ভেতরে বসে তিনি সাধারণ একটি কলম দিয়ে লিখে গেছেন তার জীবন স্মৃতি। তার লেখা ডায়েরির খাতাগুলো পড়লে মনে হয় কি দুঃসহ কষ্ট সহ্য করেছেন, তবুও তিনি ছিলেন তার বিশ্বাসে অটল। এ কারণেই তিনি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, দুঃখী মানুষের নয়নমণি। এখানে এই গ্রন্থের কাজের সঙ্গে যারা জড়িত তাদের সবার প্রতি আমার কৃতজ্ঞতা জানাই। আব্বার লেখা অসমাপ্ত আত্মজীবনী প্রকাশের এই অনুষ্ঠানে এসে মনে হচ্ছে স্মৃতি বড় মধুর, স্মৃতি বড় বেদনার। আমাদের দুই বোনের জীবনটাও যেন অসমাপ্ত, এটা অসমাপ্ত আত্মজীবনী, আর আমাদের দুই বোনের জীবনটাই অসমাপ্ত। কারণ আমরা যেটা জানি আমাদের ধর্মে বা আমাদের যে মানুষের মৃত্যুর সময় দোয়া কালাম পড়ানো হয় বা তাদের প্রিয়জন চলে গেলে তাদের মুখ দেখানো হয়, কবরে দেওয়ার সময় তাদের শেষ দেখা, এটা আমাদের ধর্মে, এটা আমাদের সব কিছু রীতি। কিন্তু আমরা তো সেই সুযোগ থেকে বঞ্চিত, এবং এই জন্যই আমাদের সব সময় আমাদের সবকিছু একটা অতিরিক্ত অসমাপ্ত রয়ে যাবে। তবুও চলতে হবে, দুনিয়াতে চলে যাচ্ছি। উপস্থিত সবাইকে আমার ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। নিয়ে যাও।